হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সাক্ষ্য স্যার দীপাকে বলে যে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করুন। আপনি এই রান্নার থেকেও আরও বেশি কিছু ভালোবাসেন কি? হ্যাঁ, আমি ফুলের নার্সারি করতাম, সেটা আমার সব থেকে প্রিয় একটা জিনিস ছিল। তাহলে সেটা দিয়েই শুরু করুন, আমি আপনার পাশে রয়েছি। তখনই বিক্রম খাবার নিয়ে চলে আসে, বলে দিদি ভাই খাবার খেয়ে তারপরে তো লড়াইটা শুরু করতে হবে, না খেলে কি করে হবে? আপনি বসুন এখানে, আমার একটা ইম্পর্টেন্ট ফোন কল করার আছে, আমি সেটা করে নিই। দীপা উর্মিকে ফোন করে আর বলে, কী রে বুনু, সব কিছু ঠিক আছে তো? বাড়িতে আর ওরকম ঝামেলা হয়নি? না, জয়কে ফোন করেছিলাম, ও বললে একটু পরে আসছে। তাহলে ঠিক আছে, সোনাকে পাওয়া গেছে, তুই চিন্তা করিস না। আমি রেস্টুরেন্টের কিছু কাজ করছি, এরপরে আমি চলে যাব। ঠিক আছে, রাখছি। দীপা আপনি খেয়ে নিন, দেখছেন তো আপনার ভাই কীরকম ভালোবেসে যত্ন করে খাবার এনেছে আপনার জন্য। আপনি খাবেন না? সেটা কি করে হয়? এই বলে দীপাকে খেতে বসিয়ে দেয়। আর সবাই মিলে দীপাকে বলে যে খাওয়া শেষ হলে 10 মিনিট সময় দিতে হবে, এরপরে কিছু কাজ আছে যেগুলো দীপাকে করতে হবে। দীপা পাশে সাক্ষ্য স্যার রয়েছে বলে যেন এটা না ভাবে যে রেস্টুরেন্টের কাজ না করে বাড়ি চলে যেতে পারবে। সমস্ত কিছুতে দীপার কথাই চলবে, এটা কিন্তু হবে না। দীপা বলে, না স্যার, আমি সেগুলো কোনোটাই ভাবিনি। এদিকে সোনার মাথায় হাত বুলিয়ে দিয়ে চারু ঘুম পাড়িয়ে দিচ্ছে। তখনই সূর্য খাবার নিয়ে চলে যায়। চারু বলে, কথা বলতে না, সোনা ঘুমিয়ে পড়েছে কেবলই মাত্র। দেখো চারু, এই 5 বছরে আমি তোমাকে কখনো ব্যবহার করিনি, তুমি সেটা নিশ্চয়ই বোঝো। আর তখনই চারুর মনে পড়ে যে সূর্য বলেছিল দীপা তার জীবনের একমাত্র ভালোবাসা, তাকে ছেড়ে সূর্য অসম্পূর্ণ, কখনোই ভুলতে পারবে না দীপাকে। আর তারপরে দীপার সঙ্গেই বাকিটা জীবন কাটানোর পরিকল্পনা সূর্যর। দেখো, তোমরা যখন এখানে এলে মুম্বাইতে, তখন আমার সঙ্গে তোমার পরিচয় হলো। সেটা কিন্তু আমাদের ভাগ্য আমাদের মিলিয়ে দিয়েছে। তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে এ কারণে নয় যে আমার মেয়ে তোমাকে পছন্দ করে তাই বলে, তোমাকে ও মায়ের জায়গা দিতে চায় সে কারণে। এমনিই বন্ধুত্ব হয়েছে। মুম্বাইতে এসে আমরা কোথায় যাব, কি করব না করব, কোনো কিছুই যখন বুঝে উঠতে পারছিলাম না, তখন তুমি আমাদের অনেক হেল্প করেছো। তুমি আমার এবং সোনা মায়ের আস্তে আস্তে অভ্যেসে পরিণত হয়েছো। তুমি যেও না চারু এখন। তবে আমি এটাও বলবো যে আমার জীবনের অতীত বর্তমান সব কিছু তুমি জানো, আর সত্যিগুলোই আমি তোমাকে বলেছি, কোনো কিছু আড়াল করিনি। আর তারপরে তোমার এই বাড়িতে থাকাটা সত্যিই খুব কষ্টের হবে। এস, আমি সোনাকে খুব ভালোবাসি। আমি এই অবস্থায় ওকে ফেলে চলে যেতে পারবো না। আমি যেখানেই যাই না কেন 2 চোখের পাতা এক করতে পারবো না। তাই বলছি, ও যতক্ষণ পর্যন্ত না মানসিকভাবে স্টেবল হচ্ছে আমি এখানে থাকবো। আর মানুষের অভ্যেস চেঞ্জ করা যায়, কিন্তু আমি তোমাদের সবসময় ভালোবেসে আগলে রাখতে চাই। তুমি আমাদের চাওয়া হয়ে গেছো, সেই চাওয়াটা কখনো পরিবর্তন হয় না, এটা নিশ্চয়ই জানো। চারু, তুমি যেন ভেবে বসো না যে আমি সোনার জন্যই তোমাকে টলারেট করছি। এমনকি সোনার জন্য আমি তোমার সাথে ভালো সম্পর্ক বজায় রাখছি। তুমি সত্যিই খুব ভালো, যার কারণে। সোনার মাথায় হাত বুলিয়ে দেয় সূর্য, এরপরে কপালে চুমু দিয়ে চলে যেতে লাগলে চারু ও সূর্যর হাত ধরে। সূর্য সেখান থেকে উঠে চলে যায়। চারু ভাবে এত তাড়াতাড়ি যাবে, এসেস একটু থেকে যাও না। কিন্তু সূর্য থাকে না, বলে আমাকে যেতেই হবে, আমি যাচ্ছি। খুব কান্না করে চারু, আর ভাবে যে তোমরা আমাকে অভ্যেস বানিয়ে দিয়েছো, কিন্তু আমি যে তোমাদের সত্যি সত্যি ভালোবাসি, ভালোবেসে ফেলেছি তোমাদের দুজনকে, আমি যে তোমাদের ছেড়ে থাকতে পারবো না। আমরা কি পারি না দীপা, আমি, সূর্য, এমনকি সোনা, সবাই একসাথে ভালো থাকতে? কিন্তু সেটা কি করে হবে, আমি তো এটাই বুঝতে পারছি না। এগুলো নিয়ে অনেক প্রশ্ন মনের মধ্যে চারুর। ওদিকে দীপার খাওয়া শেষ হয়ে যায়। তখনই সাক্ষ্য স্যার বলে, চলুন, এখন আপনাকে যেতে হবে। কোথায়? এই বলে চোখ বেঁধে ফেলে। তোমাকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, তুমি সামনের দিকে চলো। এসব কি হচ্ছে বিক্রম? চলো না, তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছি। তখনই দীপাকে নিয়ে যায়। এরপরে চোখ খোলা মাত্রই দীপা দেখতে পারে চারোদিকে ফুল আর ফুল, যেগুলো দিয়ে দীপা এক সময় নিজের সমস্ত মনের দুঃখ কষ্ট ভুলে আনন্দের সাথে ব্যবসা করত। সেই ফুল তার সামনেই, তার মুখে হাসি ফুটে যায়। এরপরে নন্দা বলে, এই যে আমি গোলাপ ফুল, আর আমি হচ্ছি চন্দ্রমল্লিকা তোমার ভাই, আর আমরা দুজনে রং বেরঙের ফুল, আর আমি হচ্ছে এই ফুলগুলোর গাছ। এরপরে একটা গান ধরে সাক্ষ্য স্যার, সবাই মিলে নাচ গান হই হুল্লোড় করতে শুরু করে। কিন্তু এর মাঝখানেও দীপা ওই গানের মধ্যেই নিজের সোনারূপাকে খুঁজে পায়। সোনারূপার সঙ্গে স্টেজে নাচ করেছিল ওই গানে, সেগুলো বুঝতে পারে। এমনকি সোনা যে তার মাকে ধাক্কা মেরেছিল, বলেছিল যে তুমি, আমি এখন দুর্বল, সুযোগ নিতে চাইছো, মা হওয়ার অধিকার ফলাতে চাইছো।
এই বলে দীপাকে দূরে সরিয়ে দিয়েছিল। এমনকি বলেছিল, চারু, আমার বাবার সংসারটা তুমি ভেঙো না। এগুলো ভাবতেই দীপার চোখে জল চলে আসে, আড়ালে চোখের জল মুছে। সবাই দীপাকে নিয়ে আনন্দ হই হুল্লোড় করতে শুরু করে। দীপা বলে, আপনারা এরকম করে আমাকে সারপ্রাইজ দেবেন ভাবতেও পারিনি। সত্যি আজকে আমি খুব খুশি। এরপর অনেকটা রাত হয়ে গেছে। দীপা কী করে একলা বাড়ি ফিরবে? নন্দাকে বিক্রম পৌঁছে দিতে গেছে, আর দীপাকে পৌঁছাতে এসেছে স্বয়ং সাক্ষ্যদীপ। সে বলে, কি ব্যাপার, আপনি তো স্টোর রুমে থাকতেই ভালোবাসেন, তাহলে এখানে কেন এলেন? কারণ আমার খুব দরকার রয়েছে। আমার বুনু আমার জন্য অপেক্ষা করবে, ও অসুস্থ, ওকে আমার প্রয়োজন রয়েছে, তাই। তখনই হঠাৎ দূর থেকে দেখতে পারে জয়কে। দেখে ঢুলে ঢুলে আসছে। দীপার কাছে এসে বলে, বৌদিদি তুমি এত রাত্রে? জানো না রাত্রে বেরোনো সেফ নয়, যে অবস্থা হয়েছে সব চারদিকে। ও সাক্ষ্য স্যার, আপনি এসেছেন বৌদিদিকে পৌঁছে দিতে? ধন্যবাদ আপনাকে। আপনার এমপ্লয়ি এত রাত্রে মেয়ে মানুষ পৌঁছে দিয়ে গেলেন, বাহ, খুব ভালো। ধন্যবাদ ধন্যবাদ। তবে দেখো বৌদিদি, তুমি যা কিছু করছো ঠিক করছো না। ভাই, তুমি আর একটাও বেয়াদবি কথা বলবে না। তুমি ভেতরে চলো। কেন, আমি কি ছোট নাকি আমাকে হাত ধরে ভেতরে নিয়ে যেতে হবে? আমি যাব না, এটা রাস্তা। চিৎকার চেঁচামেচি করো না, কেন বুঝতে পারছো না? সাক্ষ্য স্যার, আপনাকে একটা ওয়ার্নিং দেই আমি। আমার দাদা সূর্য সেনগুপ্ত, সে কিন্তু অনেক বড় ডাক্তার, কিন্তু তার মনটা ততটাই ছোট। সে যদি আপনার সঙ্গে বৌদিদিকে দেখতে পায় না, উনি আমাদের বাড়ির বড় বউ, তখন কিন্তু সন্দেহ চোখে দেখবে। আর বৌদিদি, তোমার মনে নেই স্বাদের অনুষ্ঠানে তোমার কি হয়েছিল? তখনই দীপার মনে পড়ে, সূর্য বলেছিল সে বাবা হতে পারবে না, ল্যাব টেস্ট করিয়েছে, তাহলে দীপা কী করে মা হয়? এই নিয়ে অশান্তির সীমা ছিল না। থাক না ভাই এগুলো কথা। কেন থাকবে, তুমি বুঝতে পারছো না? দাদাই তোমাকে ওনার সঙ্গে দেখলে সন্দেহ করবে। দাদাই তো নিজের জীবনে একজন গার্লফ্রেন্ড চারুকে জুটিয়ে নিয়েছে, ভালো আছে বেশ। আর আমি দা লুজার একটা জয় সেনগুপ্ত, যে ওই সেনগুপ্ত পরিবারে থাকে। এত বড় একটা বাড়ি কেউ থাকে না, শুধু একলা আমি আর উর্মি, আমার ছেলেই থাকি। ওই বাড়িটা বাড়ি নয়, ওটার প্রাণ নেই কোনো। এখন তুমিও বৌদিদি নিজের হ্যান্ডসাম বসের সঙ্গে তুমিও সম্পর্ক তৈরি করছো, তোমার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছো। দীপা এটা শুনে কষে একটা চর বসায় জয়ে গেলে। বলে, তুমি যদি ভদ্রভাবে কথা বলতে পারো তাহলে বলো, তা না হলে বলবে না। কি সমস্ত কথা বলছো তুমি এগুলো? আমি কিন্তু এগুলো সহ্য করব না। ঠিক আছে, আমি কি ছোট আছি তুমি আমাকে চর মারলে? কেন মারবো না, সেই অধিকার আমার রয়েছে। তুমি বাজে কথা বলবে না জয়, ভেতরে চলো। না, যাব না। আপনাকে একটা কথা বলি, আমাকে অনেকবার মিসেস সেনগুপ্ত বলেছে আপনার সম্পর্কে অনেক ভালো ভালো কথা। আপনাকে উনি ভালোবাসে, স্নেহ করে, নিজের ছোট ভাইয়ের চোখে দেখে। আপনি যদি ওনার দিকে এরকম করে আঙ্গুল তোলেন তাহলে কি ওনার ভালো লাগবে? এটা করা কিন্তু আপনার উচিত হচ্ছে না। আর এটা পাবলিক প্লেস, এখানে চিৎকার চেঁচামেচি করলে আপনাদের পরিবারেরই মান সম্মান খারাপ হবে। আপনি রাখুন তো আপনার এই জ্ঞানের কথা, আমি শুনতে চাই না। কোনোভাবেই না, আমাদের পরিবারটা ভেঙে গেছে। আপনি কেন এর মাঝখানে কথা বলছেন? দেখুন, মিসেস সেনগুপ্ত যদি আপনাদের পরিবারে সুখে থাকতো, ভালো থাকতো, ওনার পরিবার নিয়ে হ্যাপি হতো, তাহলে আমি হয়তো কখনো কিছু বলতাম না। কিন্তু উনি তো হ্যাপি নয়, তো আমাদের পরিবার থেকে বেরিয়ে এসেছেন উনি। আসতে বাধ্য হয়েছে, কেন আটকাতে পারোনি তখন? চিৎকার চেঁচামেচি শুনে উর্মি বেরিয়ে আসে, বলে, জয় তুমি এসব কি করছো? তুমি ড্রিঙ্ক করেছো? ভেতরে চলো। না, যাব না। যেতে বলেছে চলো, গুন্ডারা এসেছিল, তুমি জানো কি অবস্থা হয়েছে? 1 সপ্তাহ সময় দিয়েছে, ওরা দ্বীপের সামনে পিস্তল বের করেছিল। যদি বাচ্চাটার কোনো ক্ষতি করে দিত? আমি কারো টাকা মারবো না উর্মি, এই জয় সেনগুপ্ত সবার টাকা দিয়ে দেবে, তুমি চিন্তা করো না। তবে আজকে যা হলো সেটা ঠিক হচ্ছে না। আমারও মনের মধ্যে অনেক কষ্ট রয়েছে। আমার বড়দা, যে আমাকে কখনো আর মেনে নিতে পারবে না, সে নিজের জীবন নিয়ে বেশ ভালো আছে। দীপাও কষ্ট পায় যে আহারে, সূর্য জীবনে খুব বড় ভুল করলো, নিজের ছোট ভাইয়ের খোঁজ খবরও রাখে না। জয়টা অনেক বিপদে পড়েছে, টাকা পয়সার দরকার। এখন কি করবে দীপা? তার কাছে তো এতগুলো টাকা নেই। সে কি করে জয়কে বা রক্ষা করবে? আর উর্মি, এমনকি তার ছেলেকে এই গুন্ডাদের হাত থেকে। তারা যা খাতারনাক, কখনোই তো ছাড়বে না। এরপরে দীপা হাত জোর করে সাক্ষ্য স্যারকে বলে, আপনি চলে যান, অপমানিত হবেন না। সাক্ষ্য স্যার চলে যেতে লাগে, আর পেছন ফিরে তাকিয়ে ভাবে যে এই আপনি সেনগুপ্ত পরিবার থেকে বেরিয়ে এসেছেন না, আপনি এখনও লতার মতো আষ্টে পিষ্টে রয়েছেন ওদের সঙ্গে। কোনো বিপদে পড়লে ওদের জীবনে আপনি ছুটে যান, এটা তো হতে পারে না। দীপা ওর মেয়ে জয়কে ভেতরে নিয়ে যায়। জয় অনেক কান্না করে, বলে, আমি যাব না তোমার সঙ্গে, তুমি আমাকে চর মেরেছ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, এখন চলো। ওদিকে সূর্য রাত্রিবেলা ব্ল্যাক কফি খাচ্ছে। চারু বলে, কি ব্যাপার, তোমার পুরনো সমস্ত অভ্যেসগুলো ফিরে আসছে তাই না? আমি আগে রাত্রিবেলা কফি খেতাম, ব্ল্যাক কফি, কিন্তু অভ্যেসটা ছিল না, এখন খাচ্ছি। তুমি খাবে? তোমাকে বানিয়ে দেই। যখনই কফিটাতে চুমুক দিতে যায়, চারু বলে, বাহ, দীপা তোমার জীবনে ফিরে এসেছে, তাই সমস্ত রং ফিরে আসছে তাই না? এটা শুনে সূর্য অবাক হয়ে যায়। তার ঠোঁটে আঁচ লেগে যায় কফির। কি হতে চলেছে?
অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপাকে ফুলে ভরিয়ে দিয়ে সারপ্রাইজ দিল। জয়কে থাপ্পড় মারল দীপা। ড্রিঙ্ক করে সাক্ষ্যকে অপমান করায়। আজকে যেভাবে দীপা বুঝতে পেরেছে যে আসলে সাক্ষ্যদীপ স্যার তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। এমনকি দীপা এমপ্লয়ি হিসাবে মেয়ে মানুষ, তাই রাতের বেলা তাকে পৌঁছে দিয়ে গেছে। কোনো বিপদ আপদ হলে তো সাক্ষ্যকেই সেগুলো বহন করতে হবে, তাই সে এই বিষয়গুলো খুব মাথায় রাখে। আর তার থেকেও বড় কথা, জয়কে অনেকবার বুঝিয়েছে। জয়ের পরে যখন ঘোর কেটে যাবে, দীপার কাছে সে ক্ষমা অবশ্যই চাইবে, কারণ দীপা অনেক সূর্য যা কর্তব্য করে না সেগুলো দীপা করে গেছে সারা জীবন ধরে। জয়ের বেশি কর্তব্য করলে মূল্য যে থাকে না তার বড় প্রমাণ হচ্ছে দীপা। তাই সে আর কারো থ্যাংক ইউ পাওয়ার লোভে কোনো কাজ করে না। নিজের মনে চাইলে করবে, না চাইলে নেই। কিন্তু এখনও বিপদ দেখলে সেনগুপ্ত পরিবারের কারোরই ছুটে চলে যায় দীপা। সেটা তাকে বাদ দিতে হবে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে